যশোর ৬ কাজী রওনকুল ইসলাম। বিএনপি ২৩৭ জনকে মনোনয়ন দিয়েছে, সেখানে চমকের শেষ নেই। একদিকে যেমন মনোনয়ন পাননি রুহুল কবির রিজভীর মতো নেতা, অন্যদিকে মনোনয়ন পাননি প্রায় ১০ জন মনোনয়ন প্রত্যাশী নায়ক নায়িকাদের মধ্যে একজনও। তবে সবচেয়ে কম বয়সী হিসাবে মনোনয়ন পেয়ে চমক সৃষ্টি করেছেন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। আমাদের এই ভিডিওতে আলোচনা করব শ্রাবণকে নিয়ে। জানা যাচ্ছে তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রশ্ন হচ্ছে, তবুও কেন তিনি ধানের শীষের প্রতীক পেলেন? কে এই শ্রাবণ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। যেখানে বাঘা বাঘা হেভিওয়েট সিনিয়র প্রার্থীরা ধানের শীষের মনোনয়ন পাননি, সেখানে মাত্র ৪০ বছর বয়সে মনোনয়ন পেয়ে আলোচনায় এসেছেন শ্রাবণ। তিনি বিএনপির সবচেয়ে তরুণ প্রার্থী। শ্রাবণের গল্পটা একেবারে আলাদা। একেবারে আওয়ামী লীগপন্থী পরিবারের জন্ম, কিন্তু বিশ্বাসের টানে বেছে নিয়েছেন অন্য পথ। ছাত্রদলের রাজনীতিতে জড়িয়েছেন বুক উঁচু করে, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, তবু দমে যাননি। এক পর্যায়ে এমন অবস্থা তৈরি হয় যে তার নিজের বাবা সংবাদ সম্মেলন করে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। ভাইয়েরা পর্যন্ত তাকে ভাই হিসেবে পরিচয় দিতে লজ্জা পেত। আজ সেই শ্রাবণী প্রার্থী হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনে। আল্লাহ চাইলে হয়তো আগামী দিনে এমপিও হবেন, কারণ সত্যের পথে যারা থাকে তারা হয়তো একা পড়ে, কিন্তু রাজপথ তাদের কখনো প্রতারিত করে না। তরুণ নেতা হিসেবে বিএনপির আস্থা অর্জন করতে পেরেছেন শ্রাবণ। যশোর ৬ আসনে তারুণ্যের প্রতিনিধি হিসেবে কয়েক মাস ধরে যশোরে ব্যাপক আলোচনায় ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যশোরের কেশবপুর উপজেলায় সংসদীয় আসন ৯০-এর কাণ্ডারি তিনি। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিবের ঘোষণায় আসে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের নাম শোনা যায়। যশোরের সন্তান শ্রাবণ তরুণ নেতা হিসেবে কেন্দ্রের রাজনীতিতেও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দলের জন্য ভূমিকা রাখছেন। যশোরের ছেলে কাজী রওনকুল ইসলাম ২০০৩-০৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে সান্ধ্য কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২২ সালে ছাত্রদলের সভাপতি হয়েছিলেন তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে ২০২৩ সালের আগস্টে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর ২ মাসের মাথায় তাকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়। বলা হচ্ছে কাজী রওনকুল ইসলাম একজন মেধাবী ছাত্রনেতা। কেশবপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পরে তার মেধার যোগ্যতায় বাংলাদেশের সবথেকে বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। রাজনীতির আঁতুড়ঘর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি শুরু করেন। তার রাজনৈতিক পারদর্শিকতা ও নিজস্ব ভঙ্গিতে সবার মন জয় করতে সক্ষম হন। কেন্দ্রীয় নেতাদের নজরে পড়েন তিনি। সেখান থেকে হল রাজনীতি, বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি পর্যন্ত হন তিনি। শ্রাবণ বাংলাদেশের ছাত্র রাজনীতির মাইল ফলক তৈরি করে ইতিহাস সৃষ্টি করা সংগঠন গড়ে তোলেন। এরই মধ্যে সে বহুবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসে। তাকে গুলি করা হয়, ছাদ থেকে ফেলে দেওয়া হয়, মারা গেছে মনে করে তাকে হাসপাতালেও পাঠানো হয়। লীগের হায়নাদের শিকার হন বহুবার। নির্বিচারে তাকে পেটানো হয়। তার ঘাড়ে ৮০-টিরও বেশি প্রহসনমূলক মামলা ঝুলছে বর্তমান। যে নেতা হেঁটে গেলে মিছিলে পরিণত হতো, এটা নিজ দলের কিছু কিছু বড় নেতাদের সহ্য হতো না, কারণ তার সবথেকে বড় অপরাধ ছিল সে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত কাছের ছোট ভাই ছিল। এরই পরিপ্রেক্ষিতে দলের লবিংয়ের শিকার হয়ে একটা বড় ধরনের চক্রান্ত হয় এবং তার পদ থেকে অপসারণ করানো হয়। যে কারণ দেখানো হয় সেটা ছিল মিথ্যা ও ভিত্তিহীন। তিনি তার জায়গায় অটল থেকেছেন, আশা হারাননি। শ্রাবণ তারেক রহমানের সব নির্দেশ মেনে চলে রাজপথ দখল করেছেন। তাকে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য পদ দেওয়া হয়। শ্রাবণ তার যোগ্যতা অনুযায়ী সব ধরনের দায়িত্ব পালনে সক্ষম হন। এর মধ্যে স্বৈরাচার হাসিনার পতন হয়। আস্তে আস্তে দেশ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগুতে থাকে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ ১৬ বছর পর নিজ জন্মভূমি কেশবপুরে আসার ঘোষণা দেন তিনি। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য এক ঐতিহাসিক রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে
নিজ সংসদীয় আসন কেশবপুরে হাজার হাজার মানুষের আনন্দ মিছিলের মাধ্যমে কেশবপুরে ফিরে আসেন শ্রাবণ। ৩১ দফা বাস্তবায়ন দলের মনোনয়নের জন্য বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজারে গণসংযোগ শুরু করেন। ছুটে চলেন প্রত্যেকটি মানুষের বিপদ আপদে। মাত্র ১ মাস ১০ দিনেই তিনি কেশবপুরের সর্বসাধারণের মন জয় করে নয়নের মণি হন। শ্রাবণ বিএনপি করার কারণে নিজ পরিবার থেকে ত্যায্য পুত্র হন। দীর্ঘ ১৬ বছর মা বাবা ভাই বোন কারো সাথে থাকতে পারেননি। ঈদ কিংবা পরিবারে যে কোনো অনুষ্ঠান বিপদ আপদে পরিবারের বাহিরে ছিলেন, কারণ তার পরিবার লিক করত। যাই হোক, মূল কথায় ফিরে আসি। এবার শুরু হয় কেশবপুরের মনোনয়নের তোড়ঝাঁপ। মনোনয়ন প্রত্যাশী হন ৩ জন। জনাব আবুল হোসেন আজাদ, তিনি কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কমিটির সদস্য। গত ২-৩ বার কেশবপুর থেকে ধানের শীষে মনোনয়ন পান। দ্বিতীয় ব্যক্তি অমলেন্দু দাস অপু, তিনি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক। আর তৃতীয় ব্যক্তি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ। কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য। সবাই নিজ নিজ যোগ্যতায় বলিয়ান। রাজপথে রাজনীতির মাঠে সরবই যথেষ্ট অবদান রয়েছে। তারই ধারাবাহিকতায় শ্রাবণের প্রচারণার মঞ্চে একটা কথা ভাইরাল হয়। বুকে হাত দিয়ে জোর গলায় বলতে পারি, এটা শ্রাবণ ছাড়া আর কেউ বলেনি। তার কথা ছিল, ধানের শীষ যার হাতে, আমরা আছি তার সাথে। তার ফিরে আসায় কেশবপুরের রাজনীতি নতুনভাবে প্রাণ ফিরে পান। তারই মধ্যে বিভিন্নভাবে অপপ্রচার করা হয়। এই নেতা মনোনয়ন পাইছে, ওই নেতা মনোনয়ন পাইছে, আরও অনেক কথা। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৪ তারিখে কেন্দ্রীয়ভাবে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। যশোর, কেশবপুর ৬ আসন থেকে ধানের শীষের কাণ্ডারি হিসাবে শ্রাবণ দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন পায়। কেশবপুরের সকল মানুষ তাকে স্বাগত জানায়। আবার বিএনপির একটা গ্রুপ মেনে নিতে পারছেন না তাকে। তারা এখনও পর্যন্ত শ্রাবণকে নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ধরনের পোস্ট করছে। স্থানীয়রা বলছেন, দলের কমান্ড অমান্য করে তারা তারেক রহমানের কথা মানছেন না। এটা করার জন্য তাদের সারা জীবনের রাজনীতির হিসাব কিতাবের ইতিও হতে পারে। এদিকে মনোনয়ন পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শ্রাবণ। জীবনের কথা চ্যানেলের ভিউয়ার্সদের জন্য সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় কেশবপুরবাসী, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের নেতা নই, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজন। আপনাদের আবেগকে শ্রদ্ধা ও সম্মান জানাই। আমি শুধু অনুরোধ করব, প্রিয় মমতা মহিমা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা কোনো বিজয় মিছিল, কোনো রকম মিষ্টি খাওয়া এবং হৈ হুল্লোড় করব না। আমরা সেদিনই বিজয় মিছিল করব, সেদিনই মিষ্টি খাব, যেদিন দেশের গণমানুষের ভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীক বিজয় করার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব। আপনারা যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন, তাহলে দলের নির্দেশ এবং আমার অনুরোধ আপনারা রাখবেন। আমি বিশ্বাস করি, আমরা যতজন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আমরা সবাই এক এবং অভিন্ন। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ তৈরি করতে কাউকে সুযোগ আমরা দিব না। আমরা সকলে মিলেই ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। এটাই হোক আমাদের একমাত্র অঙ্গীকার। সুপ্রিয় দর্শক, আওয়ামী পরিবার থেকে উঠে এসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিএনপির রাজনীতি করা মোটেই সহজ ছিল না। শ্রাবণকে কেমন লেগেছে আপনার কাছে? সে কি পারবে নির্বাচনে জয়লাভ করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।